দুহাত তুলে মুষ্টিবদ্ধ দুহাত তুলে বলে বলে ভারত মাতা কি ভারত মাতা কি। আমার দেওরকে তুলাকুনাতে কোরাল দিয়ে কুপিয়ে কুপিয়ে 150 কোরালের কূপ কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে বাড়ির মধ্যে দিন দুপুরে এই তুলাকুনাতে আপনাদের কাছে। 1994 যখন কমিউনিস্ট সরকার দুবারা প্রতিষ্ঠিত হয় 150টা কূপ একটা মানুষের উপরে কোরাল দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। ও মহিলা বলছে তারপর থেকে আমরা তুলাকোনা ছেড়ে আমরা চলে এসেছি বরজলাতে, এখানেই থাকি। আমার নজওয়ান দেওরকে চোখের সামনে মা বাবাকে বেঁধে তাদের সামনে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। 100-150 কূপ কোরালের তাকে মেরে দেওয়া হয়েছে। আজকে আমি সেই কথাই জিজ্ঞাসা করতে চাই, আমার সঙ্গে যে প্রার্থী আশিস শাহ হয়েছেন, যে 150 কোরালের কূপ খেলো, সেই কার্যকর্তার মৃত্যু হলো, আপনারা নাটক করার সময় তখন চলে গিয়েছেন ওখানে, এখন কি করবেন? তারপর আপনারা স্লোগান তুলছেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই কমিউনিস্টরা স্লোগান তুলতো কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এখন আমি জিজ্ঞাসা করব, কি আশিস বাবুর চামড়া তুলবেন পবিত্র বাবু? লবণকে লাগাবে মানতো, মানতো লবণ লাগাবে, মরিচকে লাগাবে রামপ্রসাদ পাল। আপনারা এই ধরনের স্লোগান ত্রিপুরার মাটি দিতেছেন। ত্রিপুরার মানুষ গ্রামে গঞ্জে সবাই মহিলারা জানে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এখন আশিস বাবু সিপিএম এর প্রার্থী, এখন কি আশিস বাবু চামড়া থাকবো? আমার সূর্যবীর নগরের কার্যকর্তারা আজকে সব ভোট দেওয়ার বিষয় নয়, আজকে কমিউনিস্টকে জিজ্ঞাসা করা। ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্টরা বলে বলে কমিউনিস্টের সাথে একটা কুর্তা পাজামার সুকুর্তা পাজামার সঙ্গে একটা ব্যাগ নিয়ে ঘুরতেন, আদর্শ নিয়ে ঘুরতেন। তারা কংগ্রেসের চেয়ে আলাদা। কংগ্রেস বুর্জোয়া, কংগ্রেসের পরিবারের পার্টি, কমিউনিস্ট পার্টি এখানের বেশ উন্নত ধরনের পার্টি, নীতিগত পার্টি, আদর্শগত পার্টি। এখন আমি বলি আদর্শ কোথায় গেছে? ত্রিপুরা রাজ্যে কংগ্রেস আর কমিউনিস্ট মিলে ইলেকশন লড়ছেন, হাত চিহ্নিত কমিউনিস্টরা ভোট দেওয়ার জন্য বলছেন। আর কেরালাতে কমিউনিস্টের সরকার, আপনাদের মুখ্যমন্ত্রী এখানে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট ক্যান্ডিডেট দিয়ে রেখেছে। ওখানে হাত চিহ্নিত ভোট দেবে না, ওখানে কাস্ত হাতেরিতে ভোট দেবে। আর কাকে হারানোর জন্য? কংগ্রেসের যুবরাজকে হারানোর জন্য। আর এখানে ত্রিপুরাতে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস শাহকে ভোট দেওয়ার জন্য কমিউনিস্ট পার্টির কার্যকর্তাদের বলছে, আরে জিতেন বাবু ভীমরতি ধরেছে আপনাদেরকে। মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, পুলিশ বারুর সদস্য। আমি লাগাতার বলছি মানিক বাবু স্পষ্ট করুন, ত্রিপুরার মানুষ জানতে চায়। আপনি 74 বছর বয়সে সারা জীবন কাস্টহাতেরি করে 4 বারের মুখ্যমন্ত্রী, পুলিশ বারুর সদস্য, আপনি হাত চিহ্নিতে ভোট দেবেন? পার্বতীতে ভোট দিতে আপনাদের মনে হয় উনি হাত চিহ্নে ভোট দেবেন? সূর্যনগরবাসী মনে হয় উনি ভোট দিতে পারবেন? কিছু পরিবর্তন হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে। আমি এবার বলবো কি পরিবর্তন হয়েছে আর কমিউনিস্টের সময় কি হয়েছিল। কমিউনিস্ট কি দিয়েছিল? 25 বছরের শাসনে কমিউনিস্ট কি দিয়েছিল? নারী নির্যাতন, আশিক দাঙ্গা, 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, পলিটিক্যাল মার্ডার, মহিলাকে উঠিয়ে নেওয়া, বাড়ি বাড়ি ধমকানো, বাড়ি ঘর ভাঙানো, ক্যাডারে লাল চোখ দেখানো, প্রতি ঘাটে চাঁদা তোলা, প্রতি মানুষকে বিরক্ত করা, স্কুল কলেজের মধ্যে এসএসবি নামে চাঁদা, বাজারের মধ্যে ডিএফএল নামে চাঁদা, সিটোর মধ্যে অটো ড্রাইভার থেকে চাঁদা, বিশেষ তহবিলের নামে চাঁদা, প্রদেশ তহবিলের নামে চাঁদা, নারী সমিতির নামে চাঁদা। কত চাঁদা নিবেন? কত চাঁদা? কমিউনিস্টরা চাঁদার বাইরে ত্রিপুরার মানুষকে দিয়েছে কি বন্ধুরা? আর লাইনের পর লাইন
নারী সমিতির নামে মিছিল, এসএফ এর নামে মিছিল, ডিওএফ এর নামে মিছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমি বিপ্লব দেব আপনাকে বলতে পারি, আমরা সিপিএম কংগ্রেস দেখিনি, আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি ত্রিপুরাতে এনেছি। মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এমপি এমএলএ এর জন্য মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে। মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্ত করেছে। মহিলাদেরকে 18 বছরের নিচে কোনো মহিলাকে যদি রেপ করা হয় তাহলে তাকে ফাঁসির সাজার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার করেছে। কিন্তু কমিউনিস্টরা তার বিরোধ করেছে, বৃন্দা করার বিরোধ করেছে, কংগ্রেস বিরোধ করেছে যে না, রেপ করার পরে তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না। বৃন্দা করার মহিলা হয়ে পার্লামেন্টে বিরোধ করেছে। মেরে মিত্র, নমিনেশন দাখিল করা হয়েছিল, আমিও সেদিন নমিনেশন দাখিল করেছি। আমি আগরতলার বুকে দেখেছি কংগ্রেস সিপিএম এর যে মিছিল হয়েছে, সেই মিছিলের মধ্যে মানিক সরকার ছিল না। তার মানে মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না। মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না, তার জবাবও দেয় না। না হলে বলুক না মানিক সরকার এসে যে সিপিএম কংগ্রেসের জোট হয়েছে, আমি হাত চিহ্নিতে ভোট দিব। উনি তো অনেক কথা বলছেন, অনেক কিছু শেখাচ্ছেন বিজেপিকে, মোদীকে, কিন্তু উনি একবার এসে ত্রিপুরাবাসীকে স্পষ্ট করে বলো যে আমি এবার যে ইলেকশন হবে সেই ইলেকশনে হাত চিহ্নে ভোট দিয়ে আশিস শাহকে জয়যুক্ত করব। আমি মানিক শাহর মুখে শুনতে, মানিক সরকারের মুখে শুনতে চাই, ত্রিপুরাবাসী জানতে চায়। 4 বারের মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম কংগ্রেস মিলে খুন করেছেন। নারী নির্যাতনকারী সিপিএম বলতো কংগ্রেসরা, আর সিপিএমরা বলতো জোট সরকারের সময় এক অন্ধকারময় জোট সূচনা করেছিল কংগ্রেসই জোট সরকার। আর আজকে এক জায়গায় কংগ্রেস সিপিএম, কি কারণে? এই কমিউনিস্টের 25 বছরের শাসন, 25 বছরের শাসনে সূর্যমণি নগরে মানুষ কি পেয়েছে? আজকে যদি সামনে মহিলারা বসে আছেন, এখানে যুব মোর্চার ভাইয়েরা বসে আছেন, আমার সূর্যমণি নগরের সমস্ত জনতাকে আমি জানতে চাই যে এই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর শুরু হয়েছিল, কিন্তু এখন একটু ধীমে গতিতে চলছে। আজকে নির্বাচনী নীতি নিয়ম আছে, কিন্তু এই কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, 2022 থেকে। কি কারণে এটা দেরি হচ্ছে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি। আমি কথা বলবো মাননীয় গৃহমন্ত্রীর সঙ্গে, আর এই কাজটা যাতে তাড়াতাড়ি হয়, ফরেন্সিক ইউনিভার্সিটিটা আনন্দনগরকে যাতে সারা দুনিয়ার মানুষ চিনতে পারে তার ব্যবস্থা নিশ্চিত আমি করব। আমাদের মধ্যে মঞ্চে আছেন এই অঞ্চলের সবার প্রিয় বিধায়ক এবং ত্রিপুরা পবিত্র বিধানসভার উপাধ্যক্ষ আদরণীয় রামপ্রসাদ পাল মহোদয়, আছেন তাপস ভট্টাচার্য মহোদয়, যিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সহসভাপতি, শ্রী মন্টু দেবনাথ, এই মণ্ডলের যুবা মণ্ডল সভাপতি, শ্রী মলয় লোধ টিএফটিসি ডাইরেক্টর আছেন, এবং এই যে ক্লাবটা আছে এই ক্লাবটার উনি সেক্রেটারি ছিলেন। উনি কংগ্রেসে সমুদার সঙ্গে একটা ভালো সম্পর্ক ওনার ছিল। আজকে সুরজিৎ দত্ত মহোদয় আমাদের মধ্যে নেই, স্বর্গবাস হয়ে গেছে। দাদা আমাকে বলেছিলেন যে মলয় এখানে ভালো ছেলে আছে, কংগ্রেসের জন্য অনেক সংঘর্ষ করেছে, ওনাকে যদি নিয়ে আসো তাহলে পার্টির জন্য ভালো হবে। তো আমার সেই আনন্দনগর এলাকার, বিশেষ করে এই এলাকার আমার যারা কর্মীবৃন্দরা আছে, আমার এই এলাকার সুনাগরিকরা আছে, আমি সকলকে আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্ববক্তা তাপসবাবু নির্বাচন বিষয় নিয়ে আপনাদের কাছে কয়েকটা কথা তুলে ধরেছে, আমিও বেশি বলবো না, যেহেতু আপনারা আমার কথা সর্বদাই শুনেন। আজকে আপনাদের কাছে আমাদের যে প্রার্থী, যিনি আমাদের দলীয় মনোনীত প্রার্থী, উনি আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছে, শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহাশয়। উপস্থিত আছে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি সহ সভাপতি এবং আমার দীর্ঘকালের আমার সহযোদ্ধা শ্রীযুক্ত তাপস ভট্টাচার্য, আমার মণ্ডল সভাপতি
মান্তু দেবনাথ এবং আমার একজন এই এলাকার মধ্যে আমার একজন বিশেষ গুরু এবং অভিভাবক আমি বলতে পারি, যিনি আমাকে সর্বদা সমস্ত কিছু দিয়ে উনি আমাকে আমার পাশে থাকে, আমাকে সাহায্য সহযোগিতা করে। উনি আর কেউ নয়, এই এলাকারই একজন জনপ্রিয় অভিভাবক শ্রীযুক্ত মলয়ুদ মহাশয়। এবং আজকের যে এই জনসভা হচ্ছে, আমি উনার হাতে দায়িত্ব দিয়েছিলাম যে জনসভাটা আপনি দায়িত্ব নিয়ে করেন এই এলাকার মানুষকে নিয়ে। বিশেষ করে এই এলাকার যে কয়েকটা পঞ্চায়েত আছে, যেহেতু নির্বাচন প্রতিটি পঞ্চায়েতে আমাদের কর্মীরা সেই প্রথম থেকে তারা যে কাজ হাতে নিয়ে ফেলেছে, সবাই যার যার এলাকার মধ্যে কাজে সবাই ব্যস্ত কর্মীরা। তো সেই জন্য যেহেতু বিধানসভার যে ভৌগোলিক এক মাথা থেকে আরেক মাথার যে তার যে দূরত্ব প্রায় 15-20 কিলোমিটার, নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের কর্মীদেরকে যে নিয়ে আসব তার যে ট্রান্সপোর্টেশন অর্থাৎ গাড়ি সেইগুলি অ্যাভেলেবেল নেই। তো সেই জন্যে আমরা কয়েকটা প্রোগ্রামে এই ধরনের সভার ব্যবস্থা করেছি ভাগ করে করে। আজকে যে জনসভা রাজ্যবাসীর উন্নয়ন, আমরা রাজ্যের উন্নয়নের স্বার্থে আমরা ভোট চাই, নির্বাচন করি। এখন যে নির্বাচন হচ্ছে 2024 লোকসভা নির্বাচন, এই নির্বাচনের অর্থ হচ্ছে যে ভারতবর্ষকে নিয়ে, ভারতবর্ষের ভবিষ্যৎকে নিয়ে, আমার ভারত আমার দেশ কেমন থাকবে, আমরা আমাদের দেশকে কিভাবে বিশ্বের মধ্যে আমরা দেশকে দেখতে চাই, এই দেশের রাষ্ট্রনায়ক কেমন থাকতে হবে, এই দেশের রাষ্ট্রনায়কের তার চিন্তা ভাবনা কেমন থাকবে, সেই হয় এই নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ এই লোকসভা হচ্ছে আগামী দিন আমার ভারতবর্ষের শক্তিশালী ভারতবর্ষ হিসেবে গড়ে তোলা। এই নির্বাচনের মাধ্যমে হবে ভারতবর্ষের 140